যেখানে সেখানে প্রস্রাব করা, ছবিতে পোস্টারে প্রস্রাব করে দেওয়া, এটা আসলে কুকুর করে। এগুলো মানে মলমূত্র ত্যাগ যেখানে সেখানে করাটা এটা মানুষের কোনো কাজ নয়। অবশেষে একটু হলেও, সামান্য হলেও আমরা একটা সুসংবাদ পেয়েছি, আলোর রেখা পেয়েছি। বাংলাদেশের রাজনীতিতে সামান্য আলো রেখা ফুটে উঠেছে। এটা বলতে পারেন টানেলের শেষ প্রান্তে একটি আশার আলো জ্বলে ওঠার মতো। কিন্তু কি সেই আলো, সেদিকে পরে আসছি। তার আগে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে সেটা সম্পর্কে একটু কথা বলি। বাংলাদেশে আগে দুটি রাজনৈতিক বড় শক্তি ছিল, আওয়ামী লীগ, বিএনপি। মানুষ আওয়ামী লীগের কাছ থেকে কোনো প্রত্যাশার অপ্রাপ্তি ঘটলে বিএনপিকে ভোট দিত, বিএনপি নির্বাচিত হতো, ক্ষমতায় যেত। তারা আবার আশাহত করলে মানুষ আবার আওয়ামী লীগকে ভোট দিত। তাদের হাতে কোনো বিকল্প অপশন ছিল না। বেটার দল ছিল, পছন্দের দল ছিল, তারপরও তারা ভোট দিত না, বা ভোট দিলেও নির্বাচিত হতে পারতো না। অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের অভাবেও নির্বাচিত হতে পারতো না অন্য কেউ। অর্থাৎ ক্ষমতার ভাগাভাগিটা সবসময় এই দুইটো দলের হাতেই ছিল। কিন্তু 5ই আগস্টে গণ অভ্যুত্থানে একটি শক্তি বাংলাদেশ থেকে এমনভাবে বিতাড়িত হয়েছে যে তারা আবার কোনোদিন কামব্যাক করবে, এই স্বপ্ন এখন আর কেউ দেখছে না, বা এই ভয়ও কেউ পাচ্ছে না। যদিও রাজনীতিবিদরা কিংবা বিভিন্ন টকশোতে বুদ্ধিজীবীরা এই ভীতি ছড়ানোর চেষ্টা করছেন, এবং আমরা নিজেরাও মাঝে মাঝে এই ভীতি ছড়ানোর কথা বলি সতর্কতার জন্য, কিন্তু আসলে পরিস্থিতি এমন যে আসলে সেই পুরনো ফ্যাসিবাদ আর ফিরে আসতে পারবে না। তার মানে এই নয় যে নতুন কোনো ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠিত হবে না। হবে নতুন কোনো ফ্যাসিবাদ যে কোনো সময় আবার গেড়ে বসতে পারে, কারণ যে মাটিতে একবার কচু গাছ হয়, জন্মায়, আপনি যতই কচু কাটা করেন, কচুর সামান্যতম বীজ যদি থাকে সে আবার বেড়ে ওঠে। তো এই কচু গাছকে সমূলে ধ্বংস করা বা ফ্যাসিবাদকে সমূলে ধ্বংস করা, এটা মোটামুটি একটা অসম্ভব ব্যাপার। তবে ফ্যাসিবাদের যে ভয়ঙ্কর রূপ, সেটি আশা করা যায় যে ভবিষ্যতে কিছুটা হলেও কমে আসবে, বা এতটা ভয়ঙ্কর রূপ আর কখনো দেখতে হবে না বলে মনে হয়। অন্তত অদূর ভবিষ্যতে নয়, দূর ভবিষ্যতে হতেও পারে। যাই হোক, তো এই যে আওয়ামী লীগ বিএনপি, বিএনপি আওয়ামী লীগ, মানুষ সবসময় এই যে দুটো দলের মধ্যে ক্ষমতার পালাবদল দেখেছে। এইবার প্রায় সেম, কিন্তু একই রকম না, পুরোপুরি এক নয়। এখনো আবার দুটো দলকে মানুষ ক্ষমতার কাছাকাছি ভাবছে, সেটি হচ্ছে বিএনপি এবং জামাত। হয় জামাত, না হয় বিএনপি। জামাত ক্ষমতা চলেও আসতে পারে। এই খবরগুলো জামাতের লোকদের চেয়ে বেশি শুনতে পাই বিএনপির লোকদের কাছ থেকে। এবং বিএনপির অনেক লোক আছেন ইতোমধ্যেই জামাতের লোকদের সঙ্গে একটা সুসম্পর্ক বা আগের যে সম্পর্কটা আছে সেটাকে রিভিল করছেন। এখন অনেকের মনে হতে পারে যে বিএনপির লোকেরা জামাতের লোকদের সাথে সম্পর্ক রিভিল করছে, নাকি জামাতের লোকেরা বিএনপির সঙ্গে সম্পর্ক রিভিল করছে। শুনতে খারাপ লাগলেও আমি আগেরটাই বলেছি যে বিএনপির লোকেরা জামাতের লোকদের সঙ্গে সম্পর্ক রিভিল করছেন কেউ কেউ। তো এটা কেন করছেন কারণ যদি জামাত ক্ষমতায় আসে তাহলে যেন তাদের কোনো বিপদ না হয়, না, এই কারণে না। এই রিভিলটা করছেন কারণ তারা বিএনপির রাজনীতিতে খুব একটা সুবিধা করতে পারছেন না। আবার তারা মানসিকভাবে বিএনপির রাজনীতির সাথে অ্যাডজাস্টমেন্টও করতে পারছেন না। কেন পারছেন না? কারণ দীর্ঘদিন জামাতের সঙ্গে ওঠা বসার, জামাতের রাজনৈতিক এজেন্ডাগুলো দেখে, জামাতের রাজনৈতিক কৌশলগুলো দেখে, তাদের মতাদর্শ দেখে কিছু কিছু বিএনপির লোকেরা বা বিএনপির নেতারা, কর্মীরা, বিএনপি পন্থীরা জামাতের দিকে ঝুঁকে পড়েছেন। কিন্তু যখন পট পরিবর্তন হলো যে বিএনপিতে তারা একটা কিছু করে ফেলবেন এরকমটি ভেবে, ঠিকই তারা আবার জামাত থেকে একটু দূরে সরে গিয়েছে, কিন্তু আবার তারা এখন সম্পর্কটা রিভিল করছে। আর জামাতকে একই চেষ্টা করছে কি করছে না? জামাত আসলে বরাবরই সম্পর্কে বিশ্বাসী।
জামাতের এমন বড় বড় নেতাদের কাছে, অনেক বড় বড় নেতাদের কাছ থেকে আমরা বিএনপির লোকদের প্রশংসা শুনি। অর্থাৎ কোনো একটা খারাপ মানুষের পক্ষেও কিছু ভালো গুণ তারা খুঁজে বের করেন। এটা তাদের লিটারেচারগত অভ্যাস। জামাত শিবিরের লিটারেচারে এটা আছে, ব্যক্তির দোষ ত্রুটি ধরার চেয়ে তার ভালো দিকগুলো তুলে ধরা, খুঁজে বের করা এবং তুলে ধরা। এটা হচ্ছে দাওয়াতি কাজের বৈশিষ্ট্য। জামাত বা শিবির এরা দীর্ঘ সময় এই চর্চা করার কারণে তারা অনেক বিএনপি নেতার খারাপ দিক থাকলেও তার ভেতরে একটা ভালো দিক তারা খুঁজে বের করেন এবং সম্ভাবনা দেখেন। অর্থাৎ তাদের মিশনটা যে ওই লোকটা বিএনপি করে বলে তার প্রতি আমার বিদ্বেষ ঘৃণা থাকবে না, ওই লোকটা বিএনপি করে করুক, সেও আমার দাওয়াতের গ্রাহক, একদিন সেও আমার দিনী পথে আসতে পারে। দল হিসেবে যেটাই করুক, সে ইসলামের পথে ফিরে আসবে বা ইসলামের জন্য সে ভূমিকা রাখবে। দল না করুক কিন্তু ইসলামের জন্য সে ভূমিকা রাখবে। এমন হতে পারে যে ইসলামের পক্ষের কোনো কাজ করার জন্য যখন তার কাছে যাওয়া হবে, সে আমাকে সহযোগিতা করবে বা ইসলামী দলকে সহযোগিতা করবে বা ওই কাজটা সফল হতে সে সহযোগিতা করবে। এবং এটা খুব ঘটেছে বিএনপির আমলে বা বিএনপির পরবর্তীতেও, যে তারা ইসলামের কোনো ব্যাপারে হেল্প চাইলে তারা অনেকাংশেই করেছেন, অনেক জায়গায় বাধাও দিয়েছেন। কারণ বিএনপির মধ্যে আরেকটা গ্রুপ আছে চরম সেকুলার, আরেকটা গ্রুপ আছে চরম বাম। এরা কখনোই ইসলামের কোনো কিছুতে তারা সহযোগিতা করে না, তারা ব্যক্তিকে সহযোগিতা করে। এমনকি জামাতের লোকদেরকেও তারা সহযোগিতা করতে রাজি বা ভালোবাসতে রাজি, পছন্দ করতে রাজি, ভালো বলতেও রাজি, কিন্তু জামাতের মাধ্যমে কোনোদিন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক বা কারো মাধ্যমে ইসলাম প্রিভিলেজড হোক, এটা তারা চান না। আবার বিএনপির মধ্যে এমন একটা গ্রুপ আছে যারা জামাতকে পছন্দ করেন না, কিন্তু জামাত যে ইসলামের জন্য কোনো কাজ করতে চায় সেখানে নিবিড়ভাবে সহযোগিতা করেন, খুব ভালো ডেডিকেশনের সাথে সহযোগিতা করেন। তো তার মানে হচ্ছে যে জামাত বিএনপির সঙ্গে কোনো কারণে সম্পর্ক খারাপ হোক, অ্যাজ এ ইসলামিক পার্টি বা দাওয়াতি দল হিসেবে তারা এটা কখনোই চায় না সম্পর্ক খারাপ হোক। বহু নেতা আছেন তারা কথা প্রসঙ্গে বিএনপির কোনো একটা কাজের সমালোচনা করলে এরপরে দেখে আরো 10টা তার প্রশংসাও করেন, যে না ওই লোকটার এই দিকগুলো আছে, সে এটা করেছে, আন্দোলনে তার এই ভূমিকা আছে। এরকম পজিটিভ কথা বলার লোক আমি জামাত পেয়েছি যারা বিএনপির পক্ষে কথা বলেন। তো এই যে লোকগুলো আছেন, তার মানে হচ্ছে জামাত বিএনপির ভেতরকার যে সম্পর্ক এই মনোনয়ন ঘোষণার পর আবার একটু স্বাভাবিক হয়ে আসছে। এটা একটা দিক, কিন্তু পাশাপাশি একটা ভয় আছে, সেটি হচ্ছে যে এই বিএনপি আবার না আওয়ামী বিএনপি হয়ে ওঠে। অর্থাৎ যারা সরকার গঠন করবে, সরকার গঠনের পরের বিএনপি আর এখনকার বিএনপি বা 5 আগস্টের আগের বিএনপি, জামাত বিএনপির যে একসঙ্গে কর্মসূচি পালনের সময়কার যে বিএনপি, তারা একই চেহারা নাও হতে পারে। ক্ষমতা একটা বড় জিনিস যেটা মানুষকে বদলে দেয়, তো তারপরও ব্যক্তিগত সম্পর্ক উন্নয়ন বা দাওয়াতি কাজের জন্য যে ধরনের সম্পর্ক দরকার হয়, জামাতও সেটি চেষ্টা করছে রক্ষা করার। আবার বিএনপির ভেতরকার অনেক লোক আছেন যারা ভেতরে ভেতরে জামাতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদেরকে উৎসাহিত করছেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখছেন। এটা রাজনৈতিক নেতাকর্মীদের ভেতরে থাকা উচিত, ভেতরকার পারস্পরিক সম্পর্ক। উপরে উপরে তারা যতই রাজনৈতিক রেটরিক বক্তব্য দিয়ে থাকেন না কেন, এটা যত বেশি ডেভেলপ করবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির তত পরিবর্তন ঘটবে। এর মধ্যে কিছু মোটামুটি বিচ্ছিন্ন হলে একেবারে বিচ্ছিন্ন না, যেমন নোয়াখালীতে ফেরিতে কিছু খুবই বাজে ঘটনা ঘটেছে, এগুলো অতি উৎসাহী কিছু লোক করে থাকে। এইটাকে যে দল সাপোর্ট করে, ইভেন বিএনপি সাপোর্ট করে, এটাও আমাদের মনে হয় না। এবং বিশেষ করে তারেক রহমান, বেগম জিয়ার প্রশ্নই ওঠে না, বা আরো যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারাও যে এসবকে সাপোর্ট করেন এটা নয়। ফেনীতে জামাতের এক প্রার্থীর পোস্টারে প্রস্রাব করে দেওয়ার মতো যে ঘৃণ্য কাজটা ঘটেছে, এটা আসলে খুবই ঘৃণিত একটি কাজ করেছেন যে করেছেন। আসলে এগুলো কাজ কুকুর করে, মানুষ করে না। যেখানে সেখানে প্রস্রাব করা, ছবিতে পোস্টারে প্রস্রাব করে দেওয়া, এটা আসলে কুকুর করে। এগুলো মানে মলমূত্র ত্যাগ যেখানে সেখানে করাটা এটা মানুষের কোনো কাজ নয়। আর যে প্রার্থীর উপর যার কারণে মানে বেগম জিয়া সেখানে নমিনেশন পাওয়ায় বা মনোনয়ন দেওয়ায় ওই প্রার্থীর উপর ক্ষুব্ধ হইতে হবে এমন কিছু না, বরং এমনও হইতে পারে যে বেগম জিয়া জামাতের ঘরগুলোতে গিয়েও বা তারেক রহমান জামাতের পরিবারে গিয়েও ভোট চাইতে হবে, যে ঠিক আছে আপনারা ভোট দেন।
এখানে আমাদের অমুক দাঁড়িয়েছে তার সম্মানে, সে হেরে গেলে এখানে ক্ষতিকর, মানে এটা একটা ইমেজ সংকট, আপনারাও আমাদেরকে সহযোগিতা করুন, ভোট দিন, এরকম চাইতে পারে, চাওয়া উচিত। অ্যাটলিস্ট নির্বাচন যেহেতু সবাইকেই সবার কাছে ভোট চাওয়া উচিত, যে যে দলই করুন। তো এইটা না করে এভাবে প্রস্তাব করে দেওয়াটা খুবই ঘৃণিত একটি কাজ হয়েছে। আমরা এর প্রতিবাদে প্রতিক্রিয়ায় জামাতের কোনো নেতাকর্মী কোনো অ্যাকশন নিয়েছেন বা অন্য কিছু করেছেন, জিয়াউর রহমান, তারেক রহমান বা খালেদা জিয়ার ছবিতে প্রস্তাব করেছেন বা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন, আমরা দেখি নাই। যদিও সেটা হওয়া স্বাভাবিক ছিল, কিন্তু জামাত কোনো কর্মী সেদিকে হাঁটেন নাই, তারা একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন, একটা ভালো দিন। কিন্তু আমরা এটাও দেখি নাই যারা এই কাজটা করেছে সেটা তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া। দলের সৌন্দর্যের জন্য নিতে হয়, একটা দলের মেন্টালিটি বা দলের একটা দল যে ভালো, তাদের একটা ইমেজ তৈরি করার জন্য এগুলো করতে হয়, এগুলো ব্যবস্থা নিতে হয়, কিন্তু সেটি বিএনপির পক্ষ থেকে আমরা নিতে দেখি নাই। তো যে কথাটা বলছিলাম যে টানেলের শেষ প্রান্তে যে আলোর রেখা, সে আলোর রেখা দেখতে পাওয়া গেছে, এবং সেই আলোর রেখা থাকায় সম্ভবত দুই দলের মাঝখানের সম্পর্কটা কিছুটা হলেও উন্নতি হচ্ছে বলে আমার মনে হয়। সেটি হচ্ছে যে টানেলের শেষ প্রান্তে যে আলোটা, সেটা হচ্ছে যে পিআরের যে পরিবর্তনটা হয়েছিল এবং বিএনপি যে ভেটো দিয়েছিল, এই সত্ত্বেও সেই পরিবর্তনটা অক্ষুণ্ণ রাখা হয়েছে। সেটি হচ্ছে যে প্রত্যেক দলকে তার নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, জোটবদ্ধভাবে করেন কিন্তু নিজের প্রতীকে করতে হবে। এটা খুবই ভালো একটা দিক, যে আসলে খেজুর গাছ কয়টা ভোট পেল, অমুক মার্কা কয়টা ভোট পেল, তমুক মার্কা কয়টা ভোট পেল, এটা অন্তত জানা গেল। প্রত্যেক দলের নিজস্ব একটা অস্তিত্বের প্রকাশ ঘটলো। এখন এইটারও আবার বিরোধিতা করতেছে বিএনপি বা এই ঐক্যজোটের দলগুলো। কেন করতেছে কারণ হলো যে বিএনপির নেতাকর্মীরা ধানের শীষ ছাড়া খেজুর গাছ মার্কায় বা অমুক মার্কায় তমুক মার্কায় ভোট দিবে, এটা নিশ্চিত করার সুযোগ বিএনপির সেন্ট্রাল বডির কাছে নেই, বিএনপির নেতাদের কাছে নেই। কারণ তারা আসলে দলকে সেভাবে আনুগত্য করে না, দলের আনুগত্য করে না তারা। যার ফলে সেখানে ওই প্রার্থীর জিতে আসা, সেটা যেমন ওই প্রার্থীও বুঝছেন যে জিতে আসা পসিবল না, আবার বিএনপিও বুঝতেছে যে আসলে তার লোকেরাও ধানের শীষে অ্যাটলিস্ট ভোট দিবে না, ধানের শীষ ব্যতিরেকে অন্য কোথাও ভোট দিবে না। তো তাদের এই সুবিধার জন্যই তারা চেয়েছিলেন এই পরিবর্তনটি না হোক, অর্থাৎ সবাই চাইলেই যেন ধানের শীষ মার্কায় ভোট দিতে পারে বা জোটের একটি দলে ভোট দিতে পারে। তো তাদের এই সুবিধার কথা তার চিন্তা করে এটা দাবি করেছিলেন, কিন্তু সরকার তাদের এই দাবিটি নাকচ করে তাদের অন্য সকল গুরুত্বপূর্ণ দাবি কিন্তু মেনে নিয়েছে। অর্থাৎ সরকারও এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স করছে, জামাতেরও দুই একটা দাবি মানছেন, বিএনপিরও 8-10টা দাবি মানছেন। মানে একেবারেই যদি দাবি না মানা হয় তাহলে জামাতের সঙ্গে বা এনসিপির সঙ্গে বিমাতা সুলভ আচরণ করা হয়, সেই হিসাবে কিছু মানছেন। আবার এমন দু একটা দাবি পূরণ করছেন যে দুইটা দাবি পূরণ করার ফলে জামাত আবার বড় ধরনের আন্দোলনেও যেতে চাইছে না বা সরকারের প্রতি সম্পূর্ণ বিরাগ ভাজনও হইতে পারছে না। তো এটা একটা ভালো দিক যে সরকার সবাইকে মোটামুটি একটা কিছুটা খুশি কিছুটা অখুশির মধ্যে রাখছে, সবাইকে একেবারে ফুলফিল সন্তুষ্ট করছে না, আবার অখুশিও করছে না। রাষ্ট্র চালাবার জন্য বা দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য এটার একটা প্রয়োজনীয়তা আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সরকার এটা খুব দৃঢ়তার সাথেই করছেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এত কিছু করার পরও শেষ পর্যন্ত জনগণের ভাগ্যে কি জুটবে, জনগণের ভাগ্যে কি জুটবে সেটা হচ্ছে আসল প্রশ্ন। রাজনৈতিক দলগুলো খুশি থাকলো অখুশি থাকলো সেটা যাই কিছু হোক না কেন, যদি জনগণের জন্য কিছু করতে হয় তাহলে জুলাই অভ্যুত্থানের জন্য সরকারের একটা নীতিমালা থাকা দরকার ছিল, সরকারের একটা গুরুত্বপূর্ণ স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, যেটা আমরা এখনো দেখতে পাইনি। যেমন একটা বাইন্ডিংস ছিল যে 270 দিনের মধ্যে অটো পাস হয়ে যাবে যদি পাস না করে সংসদে জুলাই সনদকে। সেই নির্দেশনাটাও বিএনপির দাবির প্রেক্ষিতে বাইন্ডিংসটা সরকার তুলে নিয়েছে। তার মানে কি 9 মাসের মধ্যেও এই জুলাই সনদ বাস্তবায়ন করাটা একটি দলের জন্য, রাজনৈতিক দলের জন্য বাধ্যতামূলক নয়। এটা ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত। যদি বিএনপি হ্যাঁ করে সাইন করে থাকে, আবার হ্যাঁ ভোট না ভোট হয়, তাহলে এইরকম একটা টাইম ফ্রেম থাকলেই বা ক্ষতি ছিল কি? যদি বিএনপি ক্ষমতায় আসে এবং যদি তারা এটা বাস্তবায়ন না করে, তাহলে সেক্ষেত্রে করার কি থাকবে? এটার কোনো অপশন নেই। তাহলে একটাই করার থাকবে, আবার রাস্তায় নামতে হবে, আবার জীবন দিতে হবে। তাহলে 1 জুলাই বাস্তবায়নের জন্য কয়বার মানুষ জীবন দিবে?
অতএব এই বিএনপির উপর আস্থা রেখে, আস্থা আপনি রাখতেই পারেন, আস্থা রাখা দোষের কিছু না, কিন্তু এই রকম ভয়ঙ্কর জায়গায় আস্থা রাখা, যে আস্থাটা আপনাদের উপর জনগণ রেখেছিল, আপনারা জনগণের সেই আস্থাটা, সে ইমানদারিটা, সে আমানতটা রক্ষা করলেন না। আপনারা একটি দলের উপর আস্থা রাখতে শুরু করলেন। এই আস্থা বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়ন করবে না এটি বলছি না, কিন্তু যদি না করে তাহলে জনগণ কি করবে? আবারও গণ অভ্যুত্থান ছাড়া আর তাদের কোনো পথ থাকবে কিনা? বা জুলাই অভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের ব্যাপারে যদি আগামী নির্বাচিত সরকার ভিন্ন কোনো পথ বেছে নেয়, সেক্ষেত্রে তাদেরই বা কি করার থাকবে? এই জায়গাটার সুরক্ষা, এই এমনকি এই সরকারের নিজের সুরক্ষাটাও হয়তো তারা গোপন কোনো চুক্তিতে করে নিতে পারেন, বাট জনগণের জন্য এই সুরক্ষা কবচটা তারা তৈরি করে রাখছেন না। এই জিনিসটা খুবই খারাপ হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য সুস্পষ্ট গাইডলাইন, পথ বাতলে দেওয়াটাই সরকারের উচিত। জুলাই সনদকে নিয়ে এইভাবে কোনো একটি দলের উপর ছেড়ে দেওয়াটা এই সরকারের জন্য কোনোভাবেই উচিত হচ্ছে না বলে আমরা সাধারণ জনগণের পক্ষ থেকে, সাধারণ জনগণের যে স্পিরিট, যে চেতনায় তারা জীবন দিয়েছে, সে জায়গা থেকে এটা খুব স্পষ্টভাবেই বলতে পারি। এখন বিএনপি যেভাবে ভাবছে, অর্থাৎ বিএনপি ভাবছে যাই কিছু করছে, তারা ভাবছে তারা ক্ষমতায় আসবেই, তো যে কারণে তারা সেভাবে পরিবর্তন চাইছে। কিন্তু মনে করেন গণভোট ওই একই দিনে হলো এবং হ্যাঁ জয়যুক্ত হলো, কি করবে বিএনপি? বিএনপি কি এই জনগণের রায় বদলাতে পারবে? তারা কি এইটা করতে পারবে যে না ঠিক আছে জুলাই সনদ আর আমরা বাস্তবায়ন করব না, বা অমুকটা করব তমুকটা করব না? জনগণের রায়ের বিপক্ষে কি খুব বেশি যাওয়ার সুযোগ পাবে তারা? জনগণ তাদেরকে কণ্ঠ চেপে ধরবে না? ধরবে। আবার ধরেন বিএনপি ক্ষমতায় আসলো না, এবং ক্ষমতায় আসলো না, ধরেন প্রত্যেকটা আসনে 10,000 5,000 ভোটে যদি বিএনপি হেরে যায়, তারা ভাবছে না কোনোভাবে হারবে, কিন্তু যদি হেরে যায় তাহলে কি দাঁড়াবে? তাহলে এই বিএনপি দেখা যাবে আগামী সংসদে পিআর এর জন্য সবচেয়ে বড় লড়াকু সৈনিক। এটা কি এমন যে একটা ফাঁদে পড়ে গেছে বিএনপি? আমার তো সেটাও মনে হয় যে বিএনপিকে দিয়েই এমন ভাবে দাবিগুলো এখন উত্থাপিত হচ্ছে যে বিএনপি নিজেই নিজের জালে ফেসে যাবে যদি কোনোভাবে জামাত ক্ষমতায় চলে আসে। এবং মানুষ যেভাবে ভাবছে, মানুষের মধ্যে আমরা যখন রাস্তায় নামি, বিভিন্ন সময় বিভিন্নটা চেঞ্জ হচ্ছে, কিন্তু মানুষের যেভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে ইসলামের প্রতি, জামাত ইসলামের প্রতি, এই আগ্রহ যদি নির্বাচন পর্যন্ত থাকে তাহলে একটা অঘটন ঘটতেই পারে বিএনপির ক্ষেত্রে, যে জামাত ইসলাম ক্ষমতায় চলেই আসলো। তখন আপনারা কি করবেন? যেহেতু রাজনৈতিক একটি দল, আর আপনার কাছে কোনো ওহি আসে নাই যে আপনি ক্ষমতায় আসবেন, যদি সেনাবাহিনীও আপনাকে কনফার্ম করে, যদি ডক্টর ইউনূসও কনফার্ম করে, আমেরিকা কনফার্ম করে, ইন্ডিয়া কনফার্ম করে, তারপরও তো আল্লাহর একটা খেলা আছে। এরকম কনফার্মেশন তো শেখ হাসিনাও পেয়েছিল। তার কিচ্ছু হবে না, ভয় নেই, রাজপথ ছাড়ি নাই। শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই, বহুত কিছু তারা পেয়েছে। ডিজিএফআই থেকে শুরু করে বিদেশি শক্তি, ভারত শক্তি, অমুক শক্তি তমুক শক্তি, সব তাকে সহযোগিতা করেছে। তাকে কি রক্ষা করতে পারছে? পারে নাই। আপনারা যতভাবেই মেকানিজম করেন না কেন, যদি জামাত ক্ষমতায় চলে আসে, দেন আপনাদের কি অবস্থা হবে? তখন কি আপনারা এই পিআর এর চাইবেন কিনা? আপনারা একটু ক্ষমতা নির্বাচনের আগেই কথাটা বলে যান যে ক্ষমতায় না আসলেও আমরা আর পিআর নিয়ে কথা বলবো। তখন কিন্তু সবচেয়ে বড় দাবিটা আপনারাই করবেন। যেভাবে তত্ত্বাবধায়ককে আপনারা ইগনোর করেছেন, আবার তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছেন, আবার ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ককে আপনারা আবার বাতিল করেছেন, আবার নির্বাচন দিতে বাধ্য হয়ে আবার তত্ত্বাবধায়ককে পুনরুদ্ধার করেছেন, আবার তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করেছেন। এই যে আপনাদের প্রত্যেকটা মানে স্বার্থ সংশ্লিষ্ট আন্দোলন, এটা না করে স্রেফ জনগণের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে, নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের কথা চিন্তা না করে সেভাবে সিদ্ধান্ত নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। আপনারা সেটা করেন নাই। আর আপনাদের সাথে এসব বলেও লাভ নেই। যা কিছু ঘটেছে, আমরা শেষ পর্যন্ত অন্তত যদি প্রতীকে, যার যার প্রতীকে সে ভোট দিতে পারে, তাহলে অবশ্যই এর একটা রেজাল্ট আমরা পাবো, এবং গণভোটে ইনশাআল্লাহ হ্যাঁ জয়যুক্ত হবে। জনগণের রায়, জনগণের অভ্যুত্থান স্বীকৃতি পাবে, জুলাই সনদ তৈরি হবে, এবং এত মজবুতভাবে তৈরি হবে যে এটাকে আর ডিনাই করার শক্তি কারো থাকবে না ইনশাআল্লাহ। আর যদি কোনোভাবে বিএনপি ব্যতিরেকে অন্য কোনো দল, জামাত ইসলাম ক্ষমতায় চলে আসে, তাহলে
আজকে তাদের মাধ্যমে যে ফ্যাসিবাদ তৈরির আশঙ্কা মানুষের মধ্যে আছে, নয়া ফ্যাসিবাদ তৈরির আশঙ্কা, চাঁদাবাজির আশঙ্কা, সেই আশঙ্কা ইনশাল্লাহ মানুষের মনে আর থাকবে না। এবং তখন বিএনপি নিজেই এসে বারবার সংলাপ চাইবে, বারবার পিআর চাইবে। আর আমরা সেই দিনটা দেখতে আগ্রহী। আমরা চাই বাংলাদেশে পিআরের মাধ্যমে নির্বাচন হোক, সকল দল তার ভোটারের ডিমান্ড অনুযায়ী প্রত্যেকটা ভোট মূল্যায়িত হোক, সবাই সংসদের আসনে থাকুক, সংসদে থাকুক। এই যে বেগম যে নির্বাচনে দাঁড়িয়েছে 2-3 জায়গা থেকে, বলেন তো সেখানকার স্থানীয় প্রতিনিধি কে হবে? বেগম জিয়ার পক্ষে কোনোদিন সম্ভব কোনো একজন ভোটারকে মিট করা? বেগম জিয়ার শারীরিক সে অবস্থা আছে? তাহলে আপনারা যে বললেন যে স্থানীয় প্রতিনিধিরা জনগণের কাছে যাবে, জনগণ তাদের কাছে যাবে, কোথাও যাবে না, যাইতে পারে না, তাদেরকে পাওয়াই যায় না। আর এটা তাদের কাজ না। স্থানীয় প্রতিনিধি আর জনপ্রতিনিধির কাজটা এক না। স্থানীয় প্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৈরি হবে, ইউনিয়ন চেয়ারম্যান থাকবে, উপজেলা চেয়ারম্যান থাকবে। তারা কি কাজ করবে যদি সবকিছু সংসদ সদস্যরা করে? কিন্তু এগুলো কোনো কথা না, যুক্তি ছাড়াই আপনারা পিআর চান নাই, পিআর হয় নাই। এখানে বড় বেমানিটা করেছে এনসিপি। তারা পিআর এর পক্ষেও ছিল, আবার বিপক্ষেও ছিল। তারা নিম্নকক্ষে পিআর চায় নাই। কেন চায় না সেটা তারা জানে, কোন যুক্তিতে চায় না সেটা তারা জানে। ওই যে সেই স্থানীয় সরকার প্রতিনিধি, হয়তো তারা কারো কারো এমপি আসন নিশ্চিত করতে চেয়েছে। এইভাবে নির্বাচন হলে তাদেরকে কাউকে কাউকে, যেমন এখন শুনছি 10টা আসন দেয়া হবে এনসিপি কে, হয়তো তাদের এই স্বার্থ চিন্তাটা ছিল। যাই কিছু হোক, ভবিষ্যতের বাংলাদেশ ভবিষ্যতের চোখেই দেখতে হবে। আমরা অন্তত শেষ এই আলোটুকু দেখে এই আশাবাদ ব্যক্ত করতে চাই যে ইনশাআল্লাহ আগামী নির্বাচন যখনই হোক, মানুষ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং মানুষের রায় যেন কেউ নির্বাচিত হয়। অন্য কোনো ভৌতিক নির্বাচন যেন বাংলাদেশে না হয়। আল্লাহ হাফেজ।